আচ্ছা, আমরা গত ক্লাসে টেইলর সিরিজ এন্ড লরেন্স সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম। তো টেইলর সিরিজে আমরা দেখেছিলাম, বোথ সিরিজে আমরা দেখেছিলাম যে আমরা ইন পাওয়ারস অফ জেড এক্সপ্যান্ড করতেছি, কিন্তু আমরা ইন পাওয়ারস অফ জেড মাইনাস সাম এ আমরা এরকম এক্সপ্যানশনও করতে পারি। সিরিজ এরকম আসতে পারে, অলওয়েজ যে জেড এর পাওয়ারই আমরা এক্সপ্যান্ড করি নেসেসারি না। আমরা টেইলর সিরিজে দেখেছি যে আমরা অন্য কারো পাওয়ারও এক্সপ্যান্ড করি। তো সেরকম একটা এক্সাম্পল আমরা আজকে একটু দেখতে চাই, এক দুইটা। যেমন আমি সরাসরি হচ্ছে প্র্যাকটিস শিট থেকে একটু এক্সাম্পল দেখাতে চাই। আমি প্র্যাকটিস শিটে যাচ্ছি, এক সেকেন্ড। আমরা ডি কোয়েশ্চেন ডি এর 1 নাম্বারটা একটু দেখতে চাই। এর আগ পর্যন্ত সি পর্যন্ত আমরা ইচ কেসে আমরা আসলে জেড এর পাওয়ার এক্সপানশন নিয়ে ডিল করেছি। তো ডি থেকেই আসলে জেড বাদে, শুধু জেড বাদে অন্য কারো পাওয়ার এক্সপানশন নিয়ে প্রবলেম এসেছে। তো আমরা একটু দেখি। সে ফর এক্সাম্পল আমরা এখন সলভ করি ডি এর 1। সো প্র্যাকটিস প্রবলেম ডি এর 1, ফাংশনটা হচ্ছে 1/z-1 আর ডোমেইনটা হচ্ছে z-2 লেস দ্যান 1। ফাংশনটা হচ্ছে f of z equals to 1/z-1। প্রবলেমটা হচ্ছে এক্সপ্যান্ড দিস ফাংশন ইন, এখন ডোমেইন কোনটা, ডোমেইন আমি আরেকবার একটু ভুলে গেলাম, z-2 লেস দ্যান 1। z-2 এর মডুলাস লেস দ্যান 1। এইটা দেখেই বোঝা যাচ্ছে, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে আমরা আসলে যার পাওয়ারে এক্সপ্যান্ড করতে চাই তার ম্যাগনিটিউডটা লেস দ্যান 1 হওয়া লাগে। তো আমরা এখানে বলা নাই কার পাওয়ারে এক্সপ্যান্ড করতে হবে, কিন্তু যেহেতু মডুলাস অফ z-2 লেস দ্যান 1, তার মানে আমরা z-2 এর পাওয়ারে এক্সপ্যান্ড করব, বোঝা যাচ্ছে। কিন্তু এইখানে সেটা z-2 কে কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, খুব ছোটবেলার অ্যালজেব্রাইক ট্রিক আসলে। আমি যদি লিখি 1/z-2 প্লাস 1, হোপফুলি কারো কোনো সমস্যা নেই। তো এটাকে এভাবে চিন্তা করা যেতে পারে 1 প্লাস z-2 টু দা পাওয়ার -1। তাহলে এখানে আসছে, যখন এখানে প্লাস থাকে তখন অল্টারনেট সাইন্স আসে, 1 মাইনাস z-2 প্লাস z-2 হোল স্কয়ার মাইনাস z-2 হোল কিউব প্লাস এটসেট্রা আপ টু ইনফিনিটি। সো দিস ইজ দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি, খুবই সহজ। এখন এই সেম প্রবলেমটাই যদি এখন বলতো যে, আমি আবারও বলতেছি সেম প্রবলেম বাট ইন, এখন ডোমেইনটা হচ্ছে, আমি লিটারালি আসলে প্র্যাকটিস প্রবলেমের 2 নাম্বারটা, ইনফ্যাক্ট আমি আমি প্র্যাকটিস প্রবলেমের ডি এর 3 নাম্বারটা একটু দেখি। আমি যদি এখন বলি যে আমার ডোমেইনটা হচ্ছে মডুলাস অফ z-2 গ্রেটার দ্যান 1, তাহলে এখন ব্যাপারটাকে আমরা কিভাবে ট্রিট করব? উত্তরটা খুবই সিম্পল। আমরা নেক্সট পেজে গিয়ে ভালো করে প্রবলেমটা করি। এক্সাম্পল, আবারও এক্সপ্যান্ড f of z equals to 1/z-1 in, এখন ডোমেইন হচ্ছে মডুলাস অফ z-2 গ্রেটার দ্যান 1। এখানেও z-2 এর পাওয়ারই ভাঙাতে হবে, কিন্তু নেগেটিভ পাওয়ারে, বিকজ এইখান থেকে আমরা লিখতে পারি 1/z-2 এর মডুলাস ইজ লেস দ্যান 1। সো 1/z-2 এর পাওয়ারে ভাঙানো মানে আসলে এক্সপ্যান্ড করা, মানে আসলে z-2 এর পাওয়ারে এক্সপ্যান্ড করা, জাস্ট পাওয়ার গুলো নেগেটিভ। সো আগের মতোই আমি এখানে হচ্ছে z-2 প্লাস 1, এখন যেহেতু আমাকে এক্সপ্যান্ড করতে হবে 1/z-2 এর পাওয়ারে, সেহেতু আমি একটা z-2 এখানে কমন নিব, সো দ্যাট 1 প্লাস 1/z-2 আমরা পাই। আমার 1/z-2 টা দরকার। এটা লাস্ট ক্লাসেরই রুল, লাস্ট ক্লাসে শেখা রুলই। সো ব্যাপারটা এখন এভাবে চিন্তা করা যেতে পারে, 1 প্লাস 1/z-2 টু দা পাওয়ার -1। সো 1/z-2, এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/z-2 প্লাস 1/z-2 হোল স্কয়ার মাইনাস 1/z-2 হোল কিউব। এটা আগের ক্লাসের মতোই। এখন যদি আমি এই z-2 টা দিয়ে মাল্টিপ্লাই করেও দিই, তাতেও আমাদের কোনো ক্ষতি নাই, কারণ স্টিল এই সিরিজটা z-2 এর পাওয়ারেই থাকতেছে। তবে আমরা একটা ব্যাপার বুঝতে পারতেছি যে আগের পেজে যে এক্সাম্পলটা ছিল,
সেইটা ছিল হচ্ছে টেইলর সিরিজ, এন্ড এইটা এসে পড়েছে লরেন্স সিরিজ, বিকজ এখানে অন্তত একটা টার্মে নেগেটিভ পাওয়ার, সরি সবগুলো টার্মে নেগেটিভ পাওয়ার ইনভলভ হয়ে গেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লরেন্স সিরিজ। আর আগের পেজ যেটা ছিল টেইলর সিরিজ, বাট নামে কি বাসে যায়, আইডিয়াটা হচ্ছে আসল। এবার এইটা আরেকটু এমন যদি হয় যে এখন আমার আবারও এক্সপ্যান্ড করতে বলা হচ্ছে f of z equals to 1 over z minus 1 into z minus 2 in, এখন ডোমেইন হচ্ছে, আমি এবার কোয়েশ্চেন নাম্বার ই তে গিয়েছি প্র্যাকটিস প্রবলেমে, বারবার আমি শেয়ার দিচ্ছি না, কোয়েশ্চেনটা আপনাদের সবার কাছেই আছে। মডুলাস অফ z minus 1 less than 1 এক্সপ্যান্ড করব। মডুলাস অফ z minus 1 is less than 1। আমরা এর আগের ক্লাসে এরকম কোন স্ট্রাকচার দেখলে পার্শিয়াল ফ্র্যাকশনে গিয়েছি, তবে এইবার আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, আমরা z-1 এর পাওয়ারেই এক্সপ্যান্ড করব। সো এই z-1টা থেকে গেলে ক্ষতি নেই, এটা হার্মলেস, এটা থেকে যাক। আমি শুধু এই z-2 টাতে ফোকাস করব, এবং এইটা হবে হচ্ছে z-1 যেহেতু আমার z-1 লাগবে। সো z-1 এর পাওয়ারে যেহেতু ভাঙাবো, আমি ওখান থেকে একটা -1 কমন নিই, মাইনাসটা একবারে বাইরে লিখে দিই। এখানে তাহলে আসতেছে হচ্ছে 1 মাইনাস z-1, সো -1/z-1, এটা দেখতে এরকম 1 মাইনাস z-1 ইনভার্স 1। আমি এখন পাওয়ার এক্সপ্যান্ড করে দিই। আমি এই জায়গাগুলো একটু দ্রুত করতেছি কারণ এই নিয়মগুলো আগের ক্লাসে শেখা হয়েছিল। 1 প্লাস z-1 প্লাস z-1 হোল স্কয়ার, এখন আমি এক্সপ্যান্ড করে দিলে চলতেছে। বাকিটা আমি যদি এর বাইরের 1/z-1টা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আসছে -1/z-1 -1 মাইনাস z-1 মাইনাস z-1 হোল স্কয়ার এটসেট্রা। এইটা একটুর জন্য লরেন্স সিরিজ হয়ে গেল, জাস্ট এই একটা টার্মের জন্য। বাকি টার্মগুলোতে z-1 এর পাওয়ার পজিটিভ, নন নেগেটিভ, বাট এই একটা টার্মে নেগেটিভ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি কিন্তু সিরিজটা একটা লরেন্স সিরিজ হয়ে গেল। এখন আমি যদি কমপ্লিকেশনটা আরেকটু বাড়াই, আমি যদি বলি এক্সপ্যান্ড f of z equals to 1 over আগের ফাংশনটাই z-1 into z-2, but in the domain modulus of z-3 less than 1। এখন কি করা যেতে পারে? আমরা ট্রাই করি। ফার্স্ট অফ অল আমাকে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, তো একটা ইজি ওয়ে হতে পারে z-1 মাইনাস z-2, এটা আলটিমেটলি 1ই হয়। সো আশা করি সমস্যা হবে না, কারো আপত্তি নাই। এখন যদি আমি ডিভাইড করে লিখি 1 ওভার z-2 মাইনাস 1 ওভার z-1, দুইটাকে ইন্ডিভিজুয়ালি লাস্ট ক্লাসের মতো আমাকে এক্সপ্যান্ড করতে হবে, এন্ড দুইটাতেই আমাকে z-3 ইনভলভ করতে হবে। আমি z-3 এর পাওয়ারে এক্সপ্যান্ড করতে চাই। সো এখানে আসছে z-3 প্লাস 1, আমি 1টা আগে লিখে ফেলি। আর এখানে আসতেছে হচ্ছে z-3 প্লাস 2 লাগতেছে, সো আমি 2টা আগে লিখি, 2 প্লাস z-3। তো এখান থেকে আমি যদি এইটাকে লিখে ফেলা যায় 1 প্লাস z-3 টু দা পাওয়ার -1, মাইনাস এখানে যদি নিচে থেকে আমি 2টা কমন নিয়ে ফেলি, তাহলে লিখে ফেলা যায় 1 প্লাস z-3/2 টু দা পাওয়ার -1। এখন আমি এই টার্ম, ফার্স্টের টার্মটাকে তো আমি পরের পেজে যেতে হচ্ছে, ফার্স্টের টার্মটাকে এক্সপ্যান্ড করা তো খুবই সোজা, z-3 এর ম্যাগনিটিউড 1 এর থেকে লেসার। সো সেই ক্ষেত্রে আমি এক্সপ্যান্ড করে দিতে পারি 1 প্লাস z-3 প্লাস z-3 হোল স্কয়ার আপ টু ইনফিনিটি, প্লাস আরেকটা টার্ম আছে আমাদের। এই অন্য টার্মটা এক্সপ্যানশনটা ভ্যালিড হওয়ার জন্য মডুলাস অফ z-3/2 টা লেস দ্যান 1 হওয়া লাগবে, অর ইন আদার ওয়ার্ডস z-3 এর মডুলাসটা লেস দ্যান 2 হওয়া লাগবে। কিন্তু গিভেন দ্যাট আমাদের প্রবলেমে অলরেডি মডুলাস অফ z-3 টা লেস দ্যান 1, তাহলে ওটা 2 এর থেকে তো আরো ভালো করে ছোট। সো এই কন্ডিশনটা আসলে ভ্যালিড, সো এক্সপ্যান্ড করতে আমার কোনো আপত্তি নাই। সো পরের পেজে গিয়ে আমি এক্সপ্যান্ড করে দিতে পারি 1 প্লাস z-3/2 প্লাস z-3/2 হোল স্কয়ার এটসেট্রা।
আর ভুলে গেলে চলবে না, আমাদের বাইরে এখানে একটা মাইনাস হাফ ছিল, সো এইটা প্লাস হবে না, এটা হবে হচ্ছে মাইনাস একটা হাফ মাল্টিপ্লাই। এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করলেই চলতেছে, সিম্পলিফাই যদি করি এই ওয়ান আর এই মাইনাস হাফ মিলে হয় হচ্ছে হাফ, তারপর এই দুইটা মিলে ক্যালকুলেশন হবে। সো ইন্টারেস্টিংলি z-3 থেকে আমি হাফ অফ z-3 মাইনাস করতেছি, সো 1/4 মাইনাস করতেছি, তার মানে আলটিমেটলি 3/4। আপনারা যদি এই ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট মনে হয় আপনাদের কাছে, আপনারা দুইটা দুইটা করে টার্ম অ্যাড করতেছেন, এই দুইটাকে অ্যাড করবেন, অর্থাৎ একাধিকবার একই টার্ম লেখার তো কোনো মানে হয় না, আপনি তো কোথাও a+2a অ্যান্সারে রাখেন না, তাই না? আপনি সিম্পলিফাই করে 3a লিখে দেন সেরকম। সো এটা আসতেছে হচ্ছে 3/4 অফ z-3, পরেরটা আসতেছে হচ্ছে 1 - 1/8, সো 7/8 of z-3 হোল স্কোয়ার এন্ড সো অন। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এই প্রবলেমটার একটা সিমিলার প্রবলেম আমাদের অ্যাসাইনমেন্টে দেয়া আছে, লাস্ট প্রবলেমটাতে আপনারা এই রুল যদি ফলো করেন তাহলে সলিউশনে পৌঁছায় যেতে পারবেন। যে দুইজন আছেন আপনারা বলেন যে এই পর্যন্ত যা দেখলেন তাতে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে আমরা সামনে আগাতে পারি। আচ্ছা, আমরা আজকে নতুন দুইটা ডেফিনেশন শিখবো, একটা হচ্ছে পোল আর একটা হচ্ছে রেসিডিউ। রেসিডিউটা আমরা পরে শিখি, পোলটা কি? পোলটা আসলে তেমন কিছুই না, একটা ফাংশন যদি হয় f of z equals to 1/z-1 into z-2 whole square, তাহলে বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে f of z ফাংশনটাকে যদি আমি এরকম রেশনাল আকারে লিখতে পারি g of z by h of z, এবং গিভেন দ্যাট আমি মিন করতেছি ফ্যাক্টরাইজেশন করে এটা ক্যান্সেল আউট করে এটা সিম্পলেস্ট ফর্মে, সিম্পলেস্ট ফর্মে বলতে আমি মিন করতেছি যে এইখানে যদি আরেকটা z-2 থাকতো তাহলে এটা কাটাকাটি গিয়ে একটু সিম্পলিফাই হইতো। সিম্পলিফাই আর ফার্দার করা যাবে না ধরে নিচ্ছি আমি, অর্থাৎ এটা ঠিক আছে। সো মোস্ট সিম্পলিফাইড ফর্মে যদি আমি g of z by h of z হিসেবে এক্সপ্রেস করতে পারি, তাহলে h of z equals to 0 এই ইকুয়েশনটাকে সলভ করে আমি যে রুটস গুলা পাই সেইগুলাকে বলা হয় পোলস, পোলস অফ f of z। তাহলে এই ফাংশনটার দিকে তাকান, এই ফাংশনের উপরে নিউমারেটরে তো জাস্ট 1, ডিনোমিনেটরে আছে হচ্ছে z-1 ইন্টু z-2 হোল স্কয়ার, এটাকে 0 ধরলে আপনি যদি সলভ করেন তাহলে পাচ্ছেন z ইকুয়ালস টু কত? একটা হচ্ছে 1 সাধারণ চোখে দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে 2, কিন্তু আপনার ভুলে গেলে চলবে না, এখানে 2 রিপিটেড রুট। এই 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 তার মানে এই ফাংশনের পোল আসলে দুইটা, একটা পোল z ইকুয়ালস টু 1 এ, আরেকটা পোল z ইকুয়ালস টু 2 তে। পোল জিনিসটা বুঝতে সমস্যা আছে কি স্যার? কিন্তু দুইটা টুই দেওয়া লাগবে স্যার, z-2 হোল স্কয়ার হলে কি টু টুই হয়? x-3 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? ইয়েস স্যার। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কয়টা হয়? দুইটা। মানে কনসেপচুয়ালি x ইকুয়ালস টু 3 and 3। ওকে, ওকে স্যার। আমরা সাধারণত শুধু একবার 3 লিখে অভ্যস্ত, কিন্তু কনসেপচুয়ালি এটা আসলে দুইটা 3। ওকে, এখন এইখানে এই যে সলভ করলাম, আমরা সলভ করে পোল বের করলাম, অর্ডার অফ এ পোল বলে একটা জিনিস আছে। অর্ডারটা হচ্ছে এই যে একটা পোল কতবার অকার করতেছে, এটা হচ্ছে তার অর্ডার। তাহলে এই 1 এর জন্য অর্ডার হচ্ছে 1, কেন? আচ্ছা 1-2 মিক্স আপ হয়ে যাচ্ছে, আমার মনে হয় আমি একটু অন্য নাম্বার দিই। হ্যাঁ, ধরেন এটা 3 আর ধরেন এটা 5, তাহলে এটা 3 এটা 5, এখান থেকে একটা রুট আসতেছে 3 আর দুইটা আসতেছে 5। তো এই 3 যে পোলটা, এইটার অর্ডার হচ্ছে 1, কারণ 3 একবার পেয়েছি, আর 5 এর অর্ডার হচ্ছে 2, কারণ একে দুইবার পেয়েছি। তাহলে আপনারা আমাকে বাই অবজারভেশন এখন বলবেন যে 1/z² + 4z-2 কিউব z-i হোল স্কয়ার, এই ফাংশনটার পোলস কি কি এন্ড অর্ডারস কত কত? বলতে পারবেন? পোলস কোনগুলা আর তার করেসপন্ডিং তার অর্ডার কত? ফার্স্টে একটা,
হ্যাঁ বলেন। Sir, plus minus root over 4. প্লাস মাইনাস ও কোনো পোল না। জেড Sir, I plus. এখানে আসে হচ্ছে প্লাস মাইনাস 2i, সো Yes, sir. Yes. মাইনাস 2i আরেকটা পোল, এদের অর্ডার কত করে এক একজনের? Sir, 2. Sir, oh no, sir, 1. We did 1. Sorry, sir. 2i একবার Yes. মাইনাস 2i একবার, আরেকটা পোল আমি দেখতে পাচ্ছি 2 তে, Yes, sir. 3. একটা পোল আমি দেখতে পাচ্ছি i, সেটা অর্ডার হচ্ছে 2। তবে দুটা খাবেন না, এই চেহারা দেখে সবসময় লিখে দিবেন না। ধরেন কথার কথা আমি এখানে একটা 2i দিলাম, Yes, sir. তখন কিন্তু 2i এর অর্ডার 2 হয়ে যাবে। এখানে একটা 2i আছে, এখানে আরো 3 হয়ে যাবে, এখানে আরো দুইটা 2i আছে। ইনফ্যাক্ট আমি আমি এখানে দিলাম হচ্ছে, আমি Sir, can you explain? হ্যাঁ, নতুন করে আমি এখানে 2i দিলাম, তাহলে এখানে i বলে i কোনো পোল না এই নতুন প্রবলেমটা। সো এইখানে দেখেন যে 2 তো 3 বার আছে, z ইকুয়ালস টু 2 3 বার আছে, সো দিস ইজ কারেক্ট। আর এইটাকে ফ্যাক্টরাইজ করে আসে হচ্ছে z প্লাস 2i ইনটু z মাইনাস 2i, সো z ইকুয়ালস টু মাইনাস 2i ও একবার আছে, এটা কারেক্ট। কিন্তু z ইকুয়ালস টু প্লাস 2i এখানে আছে একবার আর এখানে আছে দুইবার, স্প্লিট পয়েন্টটা দুই জায়গায় লুকায় আছে, তার মানে ওভারঅল 3 জায়গায় আছে সে। আচ্ছা, yes, sir. এই গেল হচ্ছে পোল কি আমরা শিখলাম, পোলের অর্ডার কি আমরা শিখলাম। এই পোলের অর্ডার বের করার একটু কাঠখোট্টা ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশন আছে, যে অর্ডার অফ এ পোলের ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়, অর্ডার অফ এ পোল এইভাবে ডিফাইন করা হয় যে ইফ z মাইনাস z নট টু দ্য পাওয়ার m ইনটু f অফ z লিমিট z tends to z naught. If this is not zero for m equals to k, but are zero for m less than k, ভালো করে দেখেন কি লিখলাম। এই স্পেশাল লিমিটটা যদি m equals to পার্টিকুলারলি k বসালে নন জিরো হয়, কিন্তু কে এর থেকে ছোট সব ভ্যালুর জন্য যদি কে এর থেকে বড় সব ভ্যালুর জন্য যদি জিরো হয়, তখন আমরা বলি হচ্ছে এইটা এই z equals to z naught is a pole of order k। এই কথাটার মানে আমি একটু বুঝাই। দেখেন ধরেন আগের অঙ্কটাতে f of z equals to যে z minus 3 into z minus 5 whole square, তাহলে এই লিমিটটা আমাকে বানাতে হবে। তাই লিমিট আমি একটু এখানে রেড কালারে বানানোর চেষ্টা করি, লিমিট z tends to z naught। তাহলে z naught আমি z equals to 5 নিয়ে কাজ করার চেষ্টা করছি, পোল 5 এর অর্ডার খুঁজতেছি, তাহলে z tends to 5, z minus 5 to the power m, এবং f of z হচ্ছে 1 over z minus 3 into z minus 5 whole square। আচ্ছা ইমাজিন করেন m এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে এখানে একটা z minus 5, এখানে দুইটা z minus 5, তাহলে নিচে z minus 5 রয়ে যাবে এবং লিমিটটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? বিকজ নিচে 0 এসে পড়তেছে। m equals to 1 বসালে লিমিটের ভ্যালুটা ইনফিনিটি আসতেছে কিনা একটু চেক করেন। সবাই কি বুঝতে পারতেছেন? Yes, sir. এখানে z minus 5 এর পাওয়ার 1 আর এখানে z minus 5 এর পাওয়ার 2, তাহলে কাটাকাটির পর এইটা চলে যায়, কিন্তু এইখানে একটা রয়ে যায়, তাহলে নিচে একটা z minus 5 রয়ে গেছে। তো নিচে z minus 5 রয়ে যাওয়ার মানে কি? z এর ভ্যালু 5 পুট করলে আনডিফাইন্ড চলে আসছে, তাই না? তার মানে লিমিটটা এখনো ইনফিনিটি। m ইকুয়ালস টু যদি 2 বসান তাহলে কি হয়? এখানেও পাওয়ার 2, এখানেও পাওয়ার 2, কাটাকাটি গিয়ে z ইকুয়ালস z minus 5 ভ্যানিশ হয়ে যায়, থাকে খালি 1 over z minus 3। তো সেখানে যদি আমি z এর ভ্যালু 5 বসে 1 over 5 minus 3 হাফ আসে, তার মানে নন জিরো ভ্যালু পেয়েছি। কিন্তু m ইকুয়ালস টু 3 বসালে কি আসে দেখেন তো,
এইখানে যদি 3 থাকে তাহলে 2 এর থেকেও বড় পাওয়ার উপরে, কাটাকাটির পর উপরে একটা z-5 রয়ে যায়। সো z = 5 বসালে উপরে 0 চলে আসে। এটা কি বুঝতে পারতেছেন? এই ক্যালকুলেশন গুলো কি বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। এবং আপনি খেয়াল করেন, আপনি যদি আরো হায়ার পাওয়ার বসান স্টিল 0ই থাকবে, কারণ উপরে z-5 এর পাওয়ার পজিটিভ এসে পড়ছে। সো z = 5 বসালে পুরো এক্সপ্রেশনটা 0 এসে পড়বে। তার মানে দেখেন তো এক্স্যাক্টলি এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে কিনা। m এর কোন ভ্যালুটা তাহলে k এর ভ্যালু? এই যে নন জিরোটা কোথায় পেয়েছিলাম? 2 তে। তার মানে এই z = 5 পোলটার অর্ডার হচ্ছে 2। তো ঘুরে ফিরে আপনি বাই অবজারভেশনই তো 2 বুঝতে পারতেছিলেন, ওই জিনিসটাই আর কি পাওয়া গেল। তো এইভাবে একটু মানে একটু কমপ্লিকেটেড করে ম্যাথমেটিক্যালি অ্যানালিটিক্যালি ডেফিনেশনটা দেওয়া হয়, কারণ এইরকম ক্ষেত্রে, এরকম সিম্পল প্রবলেমের ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে বাই অবজারভেশন অর্ডার বলাটা খুব সহজ, কিন্তু অন্যরকম অনেক প্রবলেম অনেক সময় থাকে। ফর এক্সাম্পল সাইন z/z², এখানে আপনার মনে হইতে পারে যে z = 0, এই পোলটার z = 0 তে একটা পোল আছে, রাইট? এই পোলটার অর্ডার আপনার কাছে 2 মনে হইতে পারে, কিন্তু আসলে 2 না। একটা মাত্র z দিয়ে যদি গুণ করেন এবং লিমিট যদি z → 0 নেন, তাহলে লিমিট z → 0 sin z/z এসে পড়ে, যেটা কিনা 1, নন জিরো। সো z⁴ দিয়ে মাল্টিপ্লাই করার পরই আমি নন জিরো লিমিট পেয়ে গেছি। তাহলে এটা এমন একটা ফাংশন যেটাতে z = 0 পোলটার অর্ডার কিন্তু আসলে 1, কিন্তু বাই অবজারভেশন কিন্তু আপনি রং ডিসিশনে যাচ্ছেন। তার মানে একদম সিম্পল অ্যালজেব্রাইক ফর্মে যদি থাকে তাহলে বাই অবজারভেশনটা ওয়ার্ক করে, আদারওয়াইজ আপনাকে এই কাঠখোট্টার ডেফিনেশন ফলো করে পোলের অর্ডারটা বের করতে হবে। এখন z = 0 তে একটা পোল যে আছে সেটা ক্লিয়ার, আপনার জাস্ট পোলের অর্ডারটা বের করার জন্য আপনি লিমিটেড ডেফিনেশন, লিমিট দিয়ে দেওয়া ডেফিনেশনটা হেল্প নিচ্ছেন। এইবার আমরা যেটা বলেছিলাম আগে, রেসিডিউ নামে একটা ডেফিনেশন শিখবো। রেসিডিউটা কি? কিছুই না, খুবই সিম্পল। সেটা হচ্ছে f(z) একটা ফাংশন যদি হয়, যেই ফাংশনটার একটা পোল আছে z = a তে, দেন কোএফিসিয়েন্ট অফ 1/z-a in the Lorentz series of f(z) is called the residue of f(z) at z = a, generally অনেক সময় শর্টকাটে denoted by residue of f(z) at a. আপনার কাজটা খুব সিম্পল, আপনি একটা ফাংশন নেবেন f(z), আমি অন্য কালারে একটু আগের এক্সাম্পলের রেফারেন্স টানি। আমরা যে f(z) = 1/z-1 into z-2 কে এক্সপ্যান্ড করলাম, সেইটার সিরিজে এটাকে যদি আমি যদি এখন রেসিডিউ এট z = 1 খুঁজতেছি মনে করেন, তাহলে এটাকে z-1 এর পাওয়ারে এক্সপ্যান্ড করব, লরেন্টজ সিরিজ খুঁজবো। সেই সিরিজে 1/z-1 টার্মটা খুঁজবো, সেই টার্মের কোএফিসিয়েন্টটাই হচ্ছে আমার রেসিডিউ। তা আমি আগের পেজে করে রাখা এক্সাম্পলটাতে ব্যাক করি। ধরেন এই প্রবলেমটা f(z) = এক্স্যাক্টলি একটু আগে যেটা লিখেছিলাম, এটাকে আমি z-1 এর পাওয়ার এক্সপ্যান্ড করেছি। তার মানে এই এক্সপ্যানশনটা থেকে আমি কোথাকার রেসিডিউ পাবো? z = 1 এর। z = 2 তেও একটা পোল আছে, কিন্তু সেটার রেসিডিউ আমি এই অঙ্কটা থেকে পাবো না, সেটার জন্য আমাকে z-2 এর পাওয়ার এক্সপ্যান্ড করতে হতো। তো এখানে যেহেতু z-1 এর পাওয়ারে এক্সপ্যান্ড করা আছে, আমি z = 1 এর রেসিডিউটা বের করতে পারবো। এই যে 1/z-1, এটা কোএফিসিয়েন্টটা কত এখানে? -1। সো এই প্রবলেমের জন্য রেসিডিউ অফ f(z) at 1 is simply -1। এখন রেসিডিউ at 2 যদি লাগতো তাহলে z-2 এর পাওয়ারে ভাঙাতে হতো। বুঝতে পারছি সবাই? তাহলে এই প্রবলেমে f(z) = 1/z-1, এইটাকে যেহেতু আমরা z-2 এর পাওয়ারে ভাঙিয়েছি, তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে রেসিডিউ এট f(z) at z = 2 পাবো, এবং সেই ভ্যালুটা কত কেউ বলতে পারবেন? z-2 এর কোএফিসিয়েন্ট কত?
সরি 1/z - 2 এর কোএফিসিয়েন্ট কত? 1, তার মানে রেসিডিউ 1। আপনারা কি রেসিডিউ ব্যাপারটা বুঝতে পারছেন? লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করার পর এক লাইন বেশি, 1/z - এর কোএফিসিয়েন্টটা কত, এটা বের করতে পারলেই চলবে। আমাকে একটু কনফার্ম করেন বুঝতে পারছেন কিনা এই টপিকটা। স্যার আরেকবার একটু যদি বলতেন। আপনার এইটা হচ্ছে ফাংশন, আপনার এই লোকটাকে লাগবে, মানে রেসিডিউ অফ এফ অফ জেড এট, রেসিডিউ হচ্ছে জাস্ট একটা কোএফিসিয়েন্ট। দেখেন একটা ফাংশন এফ অফ জেড ইকুয়ালস টু, মনে করেন এইটা যে 3/z - 2 স্কয়ার, আমি লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করার পর এটা পেয়েছি -1/-10/z - 2 প্লাস 5 প্লাস 7z - 2 প্লাস 8z - 2 হোল স্কয়ার। এদিকেও এক্সপ্যান্ডিং, এইদিকেও লেফটেও মনে করেন এক্সপ্যান্ডিং। আমি কোন একটা ফাংশন নিয়ে স্টার্ট করেছি এবং তার লরেন্ট সিরিজ এটা, তাহলে এইটা কার পাওয়ারে এক্সপ্যান্ড করেছি? z - 2 এর পাওয়ারে, রাইট? ইয়েস স্যার। তাহলে এই ফাংশন, এই পার্টিকুলার ফাংশনটা রেসিডিউ এট z ইকুয়ালস টু 2 কত? এই যে এখানে 1/z - 2 এর কোএফিসিয়েন্টটা কত সেটা জাস্ট -10। ইয়েস স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। কোএফিসিয়েন্ট অফ 1/z - a। এখন আমি যদি এখন f of z ইকুয়ালস টু একটা ফাংশন লিখি 1/z - 5 ইনটু z - 10, এবং এটাকে যদি আমি ইন পাওয়ারস অফ ai z - 10 টু দা পাওয়ার i, ইন পাওয়ারস অফ z - 10 ভাঙাই, সেখান থেকে কি আমি রেসিডিউ এট z ইকুয়ালস টু 5 পাবো? না। z ইকুয়ালস টু 10 এর রেসিডিউ কত সেটা পাবো। যদি z ইকুয়ালস টু 5 এ চাই তাহলে z - 5 এর পাওয়ারে এক্সপ্যান্ড করতে হবে এবং 1/z - 5 এর কোএফিসিয়েন্টটা নিতে হবে। তো বেসিক্যালি এখন যদি আপনি কষ্ট করে এক্সপ্যান্ড করার পর দেখলেন 1/z - 5 এক্সিস্টই করে না, তখন কি করবেন? ধরেন এই অঙ্কটাই ধরেন যে এই অঙ্ক, কোন একটা ফাংশন আপনি এক্সপ্যান্ড করেছেন, এক্সপ্যান্ড করার পর আপনি এখান থেকে স্টার্ট, এইটাই আপনার সিরিজ, there is no 1/z - 2, তার মানে z - 1/z - 2 এর কোএফিসিয়েন্টটাকে মনে মনে একটা জিরো চিন্তা করতে পারেন। ইন দ্যাট কেস রেজাল্ট হবে 0, দ্যাট ইজ 1/z - a না থাকার মানে সে আছে, জাস্ট তার কোএফিসিয়েন্টটা 0। এভাবে চিন্তা করে নিয়ে রেসিডিউটাকে 0 ডিক্লেয়ার করা যায়। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এইবার আমরা এর আগে একদিন দেখেছিলাম যে কোন একটা ফাংশনকে যখন আমরা লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করি উইথ সেন্টার এট এ, মানে এর রেসপেক্টে বা অ্যাবাউট এ বা ইন পাওয়ারস অফ z - a যদি এক্সপ্যান্ড করি তাহলে সেটা দেখতে কেমন হয়? সামেশন, মানে আমি যদি সামেশন সাইন দিয়ে না লিখি একটু এভাবে লিখি যে সে a - 3 ডিভাইডেড বাই z - a হোল কিউব প্লাস, এটা কিন্তু সাবস্ক্রিপ্ট -2, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, z - a হোল স্কয়ার, a সাবস্ক্রিপ্ট -1 z - a নট একটা কনস্ট্যান্ট, z এর পাওয়ার 0 না লিখলেও চলে, এটা কনস্ট্যান্ট টার্ম, a1 z - a টু দা পাওয়ার 1, a2 z - a স্কয়ার, a3 z - a কিউব। সো বেসিক্যালি পজিটিভ নেগেটিভ এভরি পাওয়ার আমার আছে। তো এইটা আমি বুঝাতে চাচ্ছি যে এটা লেফট সাইডেও হচ্ছে আমি এক্সপ্যান্ডিং, সো এভরি পাওয়ার এক্সিস্ট করতেছে। তাহলে এইখানে 1/z - এর কোএফিসিয়েন্টটা কে? a - 1। সো সিম্পলি আমরা বলে দিতে পারি a - 1 ইজ দ্য রেসিডিউ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা বা কনফিউশন কোথাও থাকলে বলেন। আচ্ছা, এখন আমরা একটা এই রেসিডিউ নিয়ে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব, এটি আজকে আমাদের লাস্ট, হয়তো এটা 10 মিনিটের মতো লাগবে, তারপর ছেড়ে দিব। এই যে উপরে আমি
ও ক্লাসও 10 মিনিট জুমে বাকি আছে, দেখি 10 মিনিটের মধ্যে আমি একটু শেষ করার চেষ্টা করি। দেখেন বোথ সাইড, এই আমি যদি ধরেন আমার z equals to এই ফাংশনটার জন্য z equals to a is a pole of order k, সেই ক্ষেত্রে আমি এর পরের লাইনে একটা ইন্টারেস্টিং কাজ করতে চাই। আমি বোথ সাইডে z মাইনাস a টু দা পাওয়ার k দিয়ে গুণ করতে চাই। কেন বুঝতে পারছেন বোধহয়? আচ্ছা, z মাইনাস a টু দা পাওয়ার k দিয়ে গুণ করতে চাই, তাহলে এই ফাংশনটা আফটার মাল্টিপ্লিকেশন ওর কোনো মানে ওই লিমিটটা নন জিরো হবে, মনে আছে বোধহয় আপনাদের? তো মাল্টিপ্লাই করে দিলে দেখেন যে প্রত্যেকটা টার্মই আমি আমি সবগুলা লিখবো না, আমি জাস্ট এই মেইন তিনটা একটু লিখি আর আগে পরে ডট ডট দিয়ে দিব। সো ডট 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 a মাইনাস 2 এর সাথে আসতেছে হচ্ছে, আমি একবারে উপরে উঠে পজিটিভ পাওয়ার লিখি, এইটা 2টা উপরে গেলে মাইনাস 2 হয়। সো z মাইনাস a টু দা পাওয়ার m মাইনাস 2, এর পরেরটা হচ্ছে a মাইনাস 1 z মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস 1, আর তারপরেরটা হচ্ছে a নট z মাইনাস a টু দা পাওয়ার m, এইদিকেও ডট ডট ডট। আচ্ছা, এখন আপনাদের একটু ছোটবেলার একটা কনসেপ্ট মনে করায় দিই, ছোটবেলার বলতে বেশি এত ছোটবেলার না, আমি একটু অন্য পেজে গিয়ে দেখাই। y যদি হয় x টু দি পাওয়ার n, তাহলে আমাকে x টু দি পাওয়ার n না দিয়ে আমি x টু দি পাওয়ার 5 দিই। আমাকে কেউ বলতে পারবেন d10y বাই dx10 এটা কত হবে? তাড়াতাড়ি বলতে পারবেন কেউ উইদাউট টু মাচ ক্যালকুলেশন? এটা বেসিক্যালি জিরো হয় কেন দেখেন, দেখেন আপনি যদি একবার ডিফারেন্সিয়েট করেন y ড্যাশ তাহলে আসে 5x টু দি পাওয়ার 4, যদি দুইবার করেন 5 ইন্টু 4 ইন্টু এক্স কিউব, তিনবার করলে 5 ইন্টু 4 ইন্টু 3x স্কোয়ার, চারবার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এক্স, এন্ড ফাইনালি পাঁচবার যদি করেন 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হুইচ ইজ 5 ফ্যাক্টোরিয়াল। এর থেকে বেশি আর একবার যদি ডিফারেন্সিয়েট করতে চান 6 নাম্বার বার, তাহলে রেজাল্ট হয়ে যাবে 0 বিকজ দেয়ার ইজ নো এক্স, দিস ইজ কনস্ট্যান্ট। সো এইখানে পাওয়ার যত আপনি ম্যাক্স ততবার ডিফারেন্সিয়েট করতে পারবেন, নন জিরো পাবেন। এবার একটা মজার ব্যাপার, আপনাকে যদি এখন বলা হয় লিমিট ডেরিভেটিভ নিব হচ্ছে nth ডেরিভেটিভ বা kth ডেরিভেটিভ নিব, আমি kth ডেরিভেটিভ নিব এবং x টেন্ডস টু 0 বসাবো, এইটার ভ্যালু কি কি হইতে পারে চিন্তা করতে পারেন? দেখেন এইখানে যে কয়টা আছে এই কয়টাতে x এর ভ্যালু 0 বসালে রেজাল্ট হয় 0, আবার এর পরে যেগুলো আছে সেগুলো তো ফাংশনই 0 হয়ে গেছে, লিমিট x এর ভ্যালু x তো নাই, x থাকলে না 0 বসতাম, x ছাড়াই রেজাল্টটা 0। একমাত্র এইখানে এটা কনস্ট্যান্ট হওয়াতে x ইকুয়ালস টু 0 বসানোর জায়গা নাই, রেজাল্টটা হবে হচ্ছে নন জিরো। সো এইখানে রেজাল্ট হয় 0 হবে, না হলে k ফ্যাক্টোরিয়াল হবে। 0 k ফ্যাক্টোরিয়াল একটা মাত্র কেসে হবে, when কখন? যখন আমি হচ্ছে আসলে এই পার্টিকুলার প্রবলেমের জন্য যখন k ইকুয়ালস টু 5, আর আদারওয়াইজ প্রত্যেক কেসে 0 হচ্ছে। এই এক্সাম্পলটা কি আপনারা বুঝতে পারছেন? Yes, sir. ছোট ব্যাপারটাকে এখন ইউজ করব, আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট নিব, ডিফারেন্সিয়েট নিব হচ্ছে k টাইমস আচ্ছা, আপনারা একটা ব্যাপার খেয়াল করছেন, আমি এক সাইডে k লিখছি আর এক সাইডে m লিখছি, সো এগুলা m মাইনাস 2 m মাইনাস 1 m না, এগুলা হবে হচ্ছে k মাইনাস 2 k মাইনাস 1 k। আচ্ছা, আমি যদি এখন k সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি, সো z মাইনাস a টু দা পাওয়ার k f অফ z, এন্ড এইখানে যদি আমি লিমিট নেই, লিমিট z টেন্ডস টু a, তাহলে এইটার রেজাল্ট রাইট সাইডে কি হবে একটু দেখেন,
এই ফাংশনগুলোর দিকে তাকান, এইখানে পাওয়ার কে এর থেকে ছোট, এইখানেও পাওয়ার কে, আচ্ছা আমি কে মাইনাস ওয়ান বা ডিফারেন্সিয়েট নিব, সরি কে মাইনাস ওয়ান বা ডিফারেন্সিয়েট নিব। সো এই নাম্বারটা কে মাইনাস ওয়ান এর থেকে ছোট, তাহলে এর এর আগের গুলার পাওয়ার কে মাইনাস ওয়ান এর থেকে আরো ছোট, সো এইগুলো সব জিরো। একটু আগের এই এই পেজের এক্সাম্পলটা লজিক অনুযায়ী এইগুলা সব জিরো। আবার এই পাওয়ারটা কে মাইনাস ওয়ান এর থেকে বড়, সো জেড মাইনাস এর লাস্টে রয়ে যাবে, সো এইগুলাও সব জিরো হবে। এর পরের পাওয়ারগুলো কে কে এর থেকেও বড়, সো এগুলো সব জিরো। একমাত্র এই কেসটাতে আমরা জানি এই কোএফিসিয়েন্টটা থাকবে সাথে একটা কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকবে। বুঝতে পারছি আশা করি। তো সেই ক্ষেত্রে এ মাইনাস ওয়ানটা কত আসতেছে দেখেন, 1/k-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লিমিট z টেন্ডস টু a d by dk-1 by dzk-1 z minus a to the power k f of z। আপনারা এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি তাকান তাহলে দেখবেন এই যে রেড সার্কেলের মধ্যে আমি যাকে লিখতেছি এইটা হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা, যখন আমরা এক্সটেন্ড করেছিলাম ফর হায়ার অর্ডার সিঙ্গুলারিটি। নিচে যদি স্কোয়ার বা কিউব থাকে তখন ডেরিভেটিভ ইনভলভ করে কশিস ইন্টিগ্রাল ফর্মুলাটা একটু এক্সটেন্ড হয়, এটা সেই এক্সটেনশনটাই। 2πi মাল্টিপ্লাইড ছিল খালি, তার মানে এই মাত্র আমরা যা শিখলাম সেখান থেকে আমরা একটা মজার কনক্লুশন ড্র করতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল কন্টুর। আমরা কশিস ইন্টিগ্রাল ফর্মুলার স্ট্রাকচারটাতে যাচ্ছি, z মাইনাস a টু দা পাওয়ার k। এটা ছিল এইরকম, যেখানে আইডিয়াটা হচ্ছে যে এই কন্টুরটার ভিতরে a বিলং করে, কন্টুরটার বাইরে না। এবং f অফ z হচ্ছে অ্যানালিটিক এভরিওয়্যার ইনসাইড দা কন্টুর। সেই ক্ষেত্রে আগে আমরা লিখেছিলাম 2πi ইনটু আমরা লিখেছিলাম dk-1 by dzk-1 of f of z। এখন f of z টাই তো এই নাম্বারটা মাল্টিপ্লাইড বাই নিউমারেটর at z equals to a, তাহলে z tends to a লিমিট নাও মানেই তো at z equals to a। সো এই মাত্র আমরা যে ডেভেলপমেন্টটা করলাম সেখান থেকে আমরা বলে দিতে পারি এই পুরাটা জাস্ট a minus 1 মানে 2πi into residue at a। and final summary হচ্ছে যে ইন্টিগ্রাল of f of z dz c মোর দেন ওয়ান পোল যদি থাকে তাহলে রেসিডিউ গুলোর সামেশন। সো 2πi, এগুলো সব আগের ক্লাসের কনসেপ্ট, আমি জাস্ট সামেশন অফ রেসিডিউস অফ f of z at the points, এখানে আমি অনুজোর রাখলাম কোন মোর দেন ওয়ান পয়েন্টস থাকতে পারে এক একটা পয়েন্ট। সো ওই স্টারটা হচ্ছে আমার সামেশনের ভ্যারিয়েবলস, কোন পয়েন্টে সেগুলা এক একটা পয়েন্টের জন্য এক একটা রেসিডিউ সবগুলো অ্যাড করে সাম অফ রেসিডিউ বসিয়ে দিব। সো এখন আপনারা জানেন যে কশিস ইন্টিগ্রাল ফর্মুলার এক্সটেনশন ইউজ করে আপনি এই ডেরিভেটিভ ইউজ করে এই বাজে ফর্মুলাটা ছাড়াও আপনি চাইলে লরেন্স সিরিজ এক্সপ্যান্ড করে জাস্ট 1/z মাইনাস এর কোএফিসিয়েন্টটা নিয়েও কাজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনাকে পরীক্ষায় কোয়েশ্চেন এই লরেন্স সিরিজ এবং এই ইন্টিগ্রালকে রিলেট করে এরকম কোয়েশ্চেন দেওয়া হতে পারে যে ফাইন্ড দ্য লরেন্স সিরিজ অফ দিস ফাংশন এন্ড হেন্স বলে আমি একটা ইন্টিগ্রাল দিলাম যেখানে জাস্ট একটু আগের কোয়েশ্চেনের a-1 এর ভ্যালুটা আপনার লাগবে, আপনি জাস্ট পুট করে দিবেন। বুঝতে পারছি পুরোটা? আচ্ছা ঠিক আছে, আমার আচ্ছা জুম মিটিং একটু পর শেষ হয়ে যাবে, আমরা আমার শেয়ার স্টপ করতেছি এন্ড আমরা আজকে ক্লাস তাহলে এখানেই ক্লোজ করি। ভালো থাকবেন।